আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি 25 ব্যাচ, কি খবর সবার? আমাদের অলরেডি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে আমাদের হচ্ছে তোমাদের ফিজিক্স ফাইনাল রিভিশন কোর্স শুরু হয়ে গেছে। আমাদের আজকে ফাইনাল রিভিশন কোর্সের দ্বিতীয় লেকচার ভেক্টরের উপর। গত ক্লাসে হচ্ছে আমরা ভেক্টরের একদম প্রাথমিক আলোচনা, যেটাকে ভেক্টরের একদম পড়তে গেলে বেসিক আলোচনাটা, সেইটা আলোচনা করছি। আজকে হচ্ছে আমরা মোটামুটি চ্যাপ্টারের ভেতরে প্রবেশ করব এবং মেইনলি আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে ক্লাসের বৈশিষ্ট্যগুলো কেমন হবে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষায় আসার মতো উপযোগী যেই কন্টেন্টগুলা, শুধু সেগুলোই তোমাদেরকে এখানে আলোচনা করা হবে, যাতে করে তোমরা হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য খুব একদম 100% একটা প্রিপারেশন নিয়ে যেতে পারো। আপাতত আমরা কোনো অ্যাডমিশন কোশ্চেন বা একটু জটিল টাইপের যেগুলো আসলে বোর্ডে আসে না সেগুলো সলভ করবো না। ওইটা হচ্ছে যখন আমরা এইচএসসি আবার পরের ব্যাচ 26 এর জন্য ক্লাস শুরু করব, তখন হচ্ছে ওই জিনিসগুলো পড়ানো হবে। বাট তোমাদের একদম শেষ মুহূর্তের প্রিপারেশন যারা এইচএসসি 25 আছো, তো তাদের জন্য হচ্ছে একদম পরীক্ষা উপযোগী করে যেই জিনিসগুলো হচ্ছে না পড়লেই না, সেগুলো আমরা পড়াবো, এবং যেগুলো পড়লে তুমি 100% প্রশ্ন কমন পাবা, এরকম টাইপের আলোচনাগুলাই করা হবে। ওকে, সো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আমাদের আজকের আলোচনা হচ্ছে, গত ক্লাসে আমরা শেষ করছিলাম হচ্ছে দুইটি ভেক্টর রাশির যে দিক কিভাবে নির্ণয় করতে হবে। একটা একটা ভেক্টর রাশি কোন দিক কাজ করে, ধরো পশ্চিম দিকে, পূর্ব দিকে, পূর্ব উত্তর, বা হচ্ছে পশ্চিম দক্ষিণ, কিভাবে করে আমরা দিক বের করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে ভেক্টরের প্রকারভেদ থেকে। তার আগে আমরা একটু ভেক্টরের প্রকাশটা দেখে নিই। প্রথমে আজকে শুরু করব হচ্ছে ভেক্টরের প্রকাশ, মানে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দেখো, ভেক্টরকে হচ্ছে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তোমার লিখিত উপায়, আরেকটা হচ্ছে জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায়, এখন খেয়াল করো, লিখিত উপায় যেটা, লিখিত উপায় মানে তো বুঝতে পারতেছো যে লিখে প্রকাশ করব। অর্থাৎ ধরো আমি বললাম এ একটা ভেক্টর রাশি, তাহলে তুমি এই ভেক্টরটাকে এরকম করে প্রকাশ করতে পারো, এর উপর ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করতে পারো। আবার অনেক সময় এরকম অ্যারো সাইন না দিয়ে শুধু একটা দাগ দিয়েও প্রকাশ করা যায়। অনেক সময় আবার একদিকে অ্যারো সাইন দিয়েও প্রকাশ করা যায়। আবার হচ্ছে তোমার নিচে দাগ দিয়েও প্রকাশ করা যায়। দেন বইয়ে হচ্ছে আবার হচ্ছে বোল্ড করে দিয়ে প্রকাশ করছে ভেক্টর রাশিকে। অনেক ভাবেই প্রকাশ করা যায়, তবে পরীক্ষার জন্য স্বতঃসিদ্ধ দুইটা নিয়ম যেগুলো টিচাররা পছন্দ করে, সেটা হচ্ছে এই দুইটা নিয়ম। তোমরা হচ্ছে অবশ্যই এই দুইটা নিয়মের যে কোনো একটা দিয়ে ভেক্টরকে প্রকাশ করবা। আচ্ছা, ধরো আমি বললাম যে একটা ভেক্টর 5 মিটার পূর্ব দিক কাজ করতেছে, তো তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা হচ্ছে 5 মিটার পূর্ব দিক। ধরো আমি তোমাকে বললাম সরণ কত, সরণ হচ্ছে তাহলে 5 মিটার পূর্ব দিক, এভাবে করে লিখে প্রকাশ করছি। আচ্ছা, এবার আমরা শিখবো জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায় মানে বুঝতে পারতেছো, জ্যামিতি মানে চিত্র, চিত্র দিয়ে প্রকাশ করতে হয়। তো আমরা জ্যামিতিক উপায় চিত্রের মাধ্যমে প্রকাশ করব। আমি যদি এখন তোমাকে ওই জিনিসটাই বলি যে ধরো কোনো একটা জিনিসের সরণ হচ্ছে 5 মিটার পূর্ব দিক, অর্থাৎ ধরো আমি পূর্ব দিকে 5 মিটার হচ্ছে হেঁটে গেলাম, তাহলে আমার সরণ কোন দিকে হবে? পূর্ব দিকে হবে। কত মিটার? 5 মিটার। এটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ধরো আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ভেক্টরের আদি বিন্দু, আর আমি যেখানে গিয়ে থামবো ধরো এটা হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে আদি বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত আমরা সিম্পলি একটা সরল রেখা টানবো, কারণ আমরা পূর্ব দিকে যাচ্ছি। তো আমাদের পূর্ব দিক হচ্ছে ওই দিকে, আপাতত ধরে নেই। সো পূর্ব দিক হচ্ছে এইটা, এবং আমরা কোন দিক, কত মিটার যাচ্ছি? 5 মিটার যাচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের আদি বিন্দু, এবং এইটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। সো এরকম করে আমরা একটা ভেক্টরকে জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারি। আমি যদি বলি ধরো তুমি একটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে তুমি একটা, ধরো এই বিন্দুর অবস্থান বের করো, তাহলে তুমি কি করবা? সিম্পলি এই মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানবা। মানে এই যে এ বিন্দুটা এই দিকে অবস্থিত, এবং ধরে নাও তার মান হচ্ছে 1 মিটার, তাহলে এটাও হচ্ছে ভেক্টরের একটা জ্যামিতিক উপায়, মানে জ্যামিতিক ভাবে ভেক্টরকে প্রকাশ করার উপায়, যে আমরা একটা ভেক্টরকে লিখেও প্রকাশ করতে পারি, এরকম চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন আসে যে ভেক্টরকে প্রকাশ করার জন্য, ভেক্টরকে প্রকাশ করার জন্য কোন উপায়টি বেশি সুবিধাজনক, বেশি সুবিধাজনক,
2 নম্বরের প্রশ্ন, ধরো অনুধাবনমূলক একটা প্রশ্নে তোমাকে এই প্রশ্নটা করলো, তখন এটার অ্যান্সার কি হবে দেখি তোমরা গেস করতে পারো কিনা। হয়তো তোমরা ইতিমধ্যে গেস করে ফেলেছো। ভেক্টরকে প্রকাশ করার জন্য অবশ্যই জ্যামিতিক উপায়টা বেশি গ্রহণযোগ্য, রাইট, বা বেশি সুবিধাজনক। কারণ হচ্ছে তুমি একটা জিনিসকে ধরো বলে যতটা না প্রকাশ করতে পারবা, তার চাইতে কিন্তু হচ্ছে কাউকে ধরো তুমি ডিরেকশন দেখায় দিলা। ধরো তুমি এরকম ভাবে বললা কাউকে যে আপনি 5 মিটার পূর্ব দিকে গিয়ে 10 মিটার দক্ষিণে যাবেন, ঠিক আছে, এরকম ভাবে না বলার চাইতে তুমি যদি তাকে ডিরেকশন গুলো দেখায় দাও, যে পূর্ব কোনটা পশ্চিম কোনটা, দেন কত মিটার যাবেন, এই জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিক্যালি দেখায় দিতে পারো, সে কিন্তু আরো ইজিলি জিনিসটা বুঝতে পারবে। সো আমরা বলতে পারি ভেক্টরকে লিখিত উপায়ের চাইতে জ্যামিতিক উপায়ে প্রকাশ করাটা বেশি সুবিধাজনক। জাস্ট তোমরা পরীক্ষায় আসলে চিত্র আঁকবা, চিত্র এঁকে একটু বর্ণনা তোমরা লিখবা নিজেদের মতো করে, দেন আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো একদমই প্রাথমিক আলোচনা গেল এটা ভেক্টরকে কিভাবে করে প্রকাশ করা যায়। এখন আমরা হচ্ছে ভেক্টরের প্রকারভেদ শিখব। আমরা এখন যাব হচ্ছে ভেক্টরের প্রকারভেদে। প্রকারভেদ, টাইপস অফ ভেক্টরস। ওকে, ভেক্টরের প্রকারভেদের প্রথম আলোচনাটাই আমরা করব হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টরস বলা হয় এগুলাকে। ওকে, তা আমি জাস্ট তোমাদেরকে সংজ্ঞা লেখার চাইতে বৈশিষ্ট্য আকারে লিখে দিই, যাতে করে তোমাদের হচ্ছে মনে থাকে বেশি। সমান ভেক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি? সমান ভেক্টরের বৈশিষ্ট্য 1 নম্বরটা হচ্ছে মান সমান, দিক একই, এবং মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ তোমরা যখন সংজ্ঞা লিখবা তাহলে কিরকম করে লিখবা? 2 বা ততোধিক ভেক্টরের মান সমান, দিক একই এবং মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে তাদেরকেই সমান ভেক্টর বলে। তাহলে আমরা এক্সাম্পল দেখি, চলো চিত্র দেখি একটা, তাহলে আইডিয়া ক্লিয়ার হবে। যেমন আমি বললাম এ একটা ভেক্টর যেটা পূর্ব দিক কাজ করতেছে এবং তার মান হচ্ছে 5 মিটার। তারপর ধরো বি একটা ভেক্টর, এটাও পূর্ব দিক কাজ করতেছে এবং এর মানে দৈর্ঘ্য বা এর যে মান সেটা হচ্ছে 5 মিটার। আচ্ছা, ভেক্টরের যে মান, ভেক্টরের মান কেমনে প্রকাশ করে? ধরো এর মান, এই ভেক্টরের মান তুমি লিখতে চাচ্ছ, তুমি তাকে শুধু এ আকারে লিখতে পারো। শুধু আমি ধরে নিলাম এর মান 5 মিটার। আবার তুমি কিন্তু তাকে চাইলে ভেক্টর চিহ্ন দিয়ে এরকম মডুলাস চিহ্নের ভেতর লিখতে পারো। দুই ভাবেই প্রকাশ করা যাবে। তার মানে এখানে আমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছে দুইটা ভেক্টর একই ডিরেকশনে কাজ করতেছে এবং দুইজনেরই মান সমান। ধরো তুমি যেদিকে হেঁটে গেলা, তোমার ফ্রেন্ডও সেদিকে হেঁটে গেল এবং তোমরা একই পরিমাণ দূরত্ব অতিক্রম করলা, তাহলে তোমাদের এই যে এখানে যে দুইটা ভেক্টর উৎপন্ন হয়েছে, এই দুইটা ভেক্টরকে আমরা বলতে পারি সমান ভেক্টর। এখন প্রশ্ন আসে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কিভাবে হয়? দেখো এটার এক্সাম্পল বা এটার কথাবার্তা কিন্তু আমরা লেকচার 1-এ বলে আসছি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার শর্ত কি ছিল? শর্ত ছিল তাদের আদি বিন্দুগুলা একই জায়গায় থাকতে হবে বা হচ্ছে শীর্ষ বিন্দুগুলা একই জায়গায় থাকতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখনোই 180 ডিগ্রির চাইতে বড় হবে না। 180 ডিগ্রির চাইতে ছোট বা 180 ডিগ্রির সমান, সর্বোচ্চ 180 ডিগ্রি হইতে পারে। আচ্ছা, তা আমরা দেখি এখন শর্তটা ফিল আপ করছে কিনা। প্রথম শর্ত দেখি আমরা, দেখো ফিল আপ করে নাই। এখানে এটার আদি বা শীর্ষবিন্দুর সাথে এর আদি বা শীর্ষবিন্দু মিলে নাই। এই ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এটা, শীর্ষবিন্দু হচ্ছে এটা। বি ভেক্টরের আদি বিন্দু এটা, শীর্ষবিন্দু এটা। তো না মিললে আমরা কি করব? আমরা যখন 3 নম্বর শর্তে যাব, 3 নম্বর শর্তটা ছিল ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। অর্থাৎ একটা ভেক্টরকে মান এবং দিক অপরিবর্তিত না রেখে আমরা কিন্তু তার জায়গা থেকে সরাইতে পারবো। দেখো আমি যদি এখন এই কাজটা করি, ধরো এই বি ভেক্টরটাকে ধরে এনে জাস্ট এ ভেক্টরের উপর বসায় দিই, পারবো কিনা? অবশ্যই পারবো, কারণ এটা পূর্ব দিকে কাজ করতেছে, আমি তো পূর্ব দিককে চেঞ্জ করতেছি না। আবার তার মানও 5 মিটার, আমি কিন্তু 5 মিটারকেও চেঞ্জ করতেছি না। তাহলে আমি কি করব? সিম্পলি এটাকে ধরে এনে এর উপর বসায় দিব। তো বসালে কেমন হচ্ছে আমি এখানে একটু এঁকে দেখাই তোমাকে। ধরো এ ভেক্টর, এটা তো পূর্ব দিক ছিলই এবং 5 মিটারও ছিল। এখন বি ভেক্টরকেও ধরো আমি এর উপরে নিয়ে আসছি। তাহলে বি ভেক্টরকে যদি আমি এর উপরে নিয়ে আসি, তখন বি ভেক্টরের মানও 5 মিটার।
এবং সেও পূর্ব দিক কাজ করতেছে। এখন এখন দেখো তুমি কি এই যে দুইটা দাগকে এখানে আলাদা করতে পারতেছো? অবশ্যই না। একটা দাগের উপর আরেকটা দাগ পুরোপুরি স্থাপিত হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু কোনো দাগকে আলাদা করা যাচ্ছে না, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের আদি বিন্দুগুলো একই জায়গায়, শীর্ষবিন্দুগুলোও একই জায়গায়। যেহেতু আদি বিন্দুগুলো একই বিন্দুতে, আবার শীর্ষবিন্দুগুলো একই বিন্দুতে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ এখানে কোনো কোণ উৎপন্ন করে না। এখানে কিন্তু কেউ আবার 180 ডিগ্রি বলে দিও না। অনেকে আবার সমান্তরাল ভেবে বলে দাও দেখি 180 ডিগ্রি, এটা কিন্তু সঠিক না। অবশ্যই তোমাদেরকে শর্ত মেনে তারপর হচ্ছে এই অ্যাঙ্গেল গুলা বের করা লাগবে। ওকে, সো আশা করি তোমরা হচ্ছে সমান ভেক্টর সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, সমান ভেক্টর অনেক সময় দেখা যাচ্ছে ভেক্টরের প্রকারভেদগুলো সরাসরি তোমার ওই 3 বা 4 নম্বরের প্রশ্ন আকারে কিন্তু আসে না, কিন্তু অনেক সময় 1 নম্বরের সংজ্ঞা আকারে আসে, অথবা তোমাকে 2 নম্বর অনুধাবনমূলক প্রশ্নে ব্যাখ্যা করতে বলে ভেক্টর গুলাকে। সো তোমরা অবশ্যই যখন ভেক্টর পড়বা, ভেক্টরের প্রকারভেদগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করবা না বা হেলাফেলা ভাবে পড়বা না। একটু মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে পড়বা, যাতে করে 1 বা 2 নম্বরের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখছি যারা হচ্ছে তোমার 1 আর 2 নাম্বার মানে ক খ নাম্বার প্রশ্নগুলা ম্যাক্সিমাম হচ্ছে মানে তারা দুর্বল এগুলাতে। কম্পারেটিভলি গ আর ঘ সবাই গ ঘ পারে, কিন্তু ক খ নাম্বার গুলা কিন্তু অনেকেই অনেক সমস্যায় ভোগে। অথচ তুমি যদি খেয়াল করো, তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাহলে ক আর খ মিলে 3 নাম্বার, তার মানে 15 নাম্বার তোমার কিন্তু এখান থেকে তুমি যদি না পারো তাহলে কিন্তু তোমার সমস্যা। সো ভালো মতো অ্যান্সার করতে হবে, যাতে করে অনেক সময় কি হয় আবার অনেকেই একটু উল্টাপাল্টা লিখে দেয়, তখন কিন্তু নাম্বারও কমে যায়। ধরো 2 নাম্বারের জায়গায় তুমি 1 নাম্বার পাইলা, তো তোমার কিন্তু 1 নাম্বার লস। অথচ একটু ভালো করে পড়লেই তুমি কিন্তু কতে একদম 1-এ 1 এবং খতে 2-এ 2 পেতে পারো। ওকে, ডান। আমরা হচ্ছে সমান ভেক্টরের এটা মুছে ফেলি। এরপর আমরা শিখবো হচ্ছে বিপরীত ভেক্টর। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বিপরীত ভেক্টর। এটা আর একটা নাম আছে, যেটা বলা হয় ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। ইংলিশ যদি বলি নেগেটিভ ভেক্টর, আর আমরা বলতে পারি অপোজিট ভেক্টর। ওকে, সো এইটার বৈশিষ্ট্য কি হবে দেখো, আমি জাস্ট বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, সংজ্ঞা তোমরা তোমাদের মতো করে লিখে নিবা বৈশিষ্ট্য থেকে। বৈশিষ্ট্য পারলেই তোমরা সংজ্ঞা ইজিলি পারবা। 1 নাম্বার বৈশিষ্ট্য মান সমান। 2 নাম্বার বৈশিষ্ট্য দিক বিপরীত। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তার মানে সংজ্ঞাটা তাহলে কি হবে, 2 বা ততোধিক ভেক্টরের মান সমান, দিক বিপরীত এবং মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে তাদেরকে পরস্পর আমরা বলতে পারি বিপরীত ভেক্টর বা হচ্ছে ঋণাত্মক বা ঋণ ভেক্টর, যেভাবে বলি না কেন। আচ্ছা, আমরা চিত্রটা দেখি তাহলে। যেমন ধরো এ একটা ভেক্টর এবং এটা পূর্ব দিক কাজ করতেছে, এর মান ধরো 5 মিটার, এবং বি আর একটা ভেক্টর, এটা ধরো পশ্চিম দিক কাজ করতেছে এবং ধরো এর মানও 5 মিটার, বি ভেক্টর যেটা। ওকে, এখন দেখো এ আর বি দুজনের মান কিন্তু সমান। এ এর মানও 5 মিটার, বি এর মানও কিন্তু 5 মিটার, দুজনের মানে 5 করে। কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টরের ডিরেকশন কি সমান? না, বিপরীত। দেখো, একটা পূর্ব দিক হলে আর একটা পশ্চিম দিক। তাহলে আমাদের প্রথম দুইটা লাইন আমরা বুঝতে পারলাম, প্রথম দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে মান সমান থাকবে, একটা হচ্ছে দিক বিপরীত থাকবে। 3 নাম্বার বলতেছে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। চলো দেখি আমরা এটা ফিল আপ করে কিনা, এই শর্তটা মানছে কিনা সে। কি বলছি আমরা, আদি বিন্দু বা শীর্ষবিন্দু গুলো মেলা লাগবে। তো দেখি আমরা মিলছে কিনা। দেখো, এটা হচ্ছে এ ভেক্টরের আদি বিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা বি ভেক্টরের আদি বিন্দু শীর্ষবিন্দু, মানে কোথাও আসলে তারা মিলে নাই একসাথে। তো আমরা এখন মিলাবো। কি করব আমরা, আমি এই পাশে আঁকতেছি জিনিসটাকে। দেখো, আমরা ফার্স্ট অফ অল এ ভেক্টরের উপর ধরো বি ভেক্টরটা কেন বসাবো, কেমনে বসাবো, অবশ্যই আদি বিন্দুর সাথে আদি বিন্দু অথবা শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দু যুক্ত করে বসাইতে হবে। দেখো, আমি যদি এরকম কাজটা করি, ধরো বি ভেক্টরটাকে একটু সাইডে সরাইলাম, সমান্তরাল স্থানান্তর করতেছি। বি ভেক্টরটা পশ্চিমেই আছে, আমি তাকে পশ্চিমেই রেখে 5 মিটার সাইডে সরালাম, সাইডে সরায় উপরে উঠাইয়া দিলাম, এর সাথে যুক্ত করে দিলাম। কোনো সমস্যা আছে? নাই। সো ব্যাপারটা কি করলাম খেয়াল করো, এই ভেক্টরটা এখানে ছিল 5 মিটার পূর্ব দিক, বি ভেক্টরটাকে আমি ফার্স্টে এখানে আনলাম, এখানে আনার পরে এখানে উঠাইয়া দিলাম। এটা ছিল এ ভেক্টরের আদি বিন্দু, আর এখন বি ভেক্টরটা এদিকেই আছে,
পশ্চিমে আছে ওয়েস্ট, এবং এর মানও কিন্তু 5 মিটারই আছে। তো এখন দেখো এই যে বি ভেক্টরের আদিবিন্দুর সাথে এ ভেক্টরের আদিবিন্দু মিলল, তার মানে শর্ত ফিল আপ করছে। তাহলে মধ্যবর্তী কোণ কত তোমরা বলো? তোমরা জানো মধ্যবর্তী কোণ হয় কত? 180 ডিগ্রি। অনেক সময় অ্যাঙ্গেল এমসিকিউতে পাই আকারও থাকতে পারে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে রাখো যে পাই মানে 180 ডিগ্রি, সো অ্যাঙ্গেল পাই আকারও থাকতে পারে, 180 ডিগ্রি আকারেও থাকতে পারে। ওকে, এখন যদি কেউ বলো না ভাই আমি শীর্ষের সঙ্গে শীর্ষে মিলাতে চাই, কোনো সমস্যা নাই। দেখো আমরা যে কাজটা করব, ধরো এ ভেক্টর আছে 5 মিটার। এখন আমি কি করব, বি ভেক্টরটাকে ধরো এখানে ছিল, তাকে এখানে আনবো ফার্স্টে, তারপর উপরে উঠিয়ে দিব। অর্থাৎ এরকম ভাবে এ ভেক্টর কিন্তু পূর্ব দিকে আছে আর বি ভেক্টর কিন্তু পশ্চিমে আছে, দেখো এদিকে কাজ করতেছে। এটা যদি পূর্ব হয়, পূর্বের অপোজিট সাইড হচ্ছে পশ্চিম, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বোঝা যাচ্ছে? পাই বা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমাদের 3 নাম্বার শর্তটাও ফিল আপ করছে। সো দুটা ভেক্টরের মান সমান হয়েছে, দিক বিপরীত হয়েছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এইগুলো শর্তগুলো থেকে বলা যায়, 3টা বৈশিষ্ট্য থেকে বলা যায় এখানে। আচ্ছা আমি এখানে লিখছি, জিনিসটাকে আমি এখানে লিখে দিই, এ আর বি এর মান সমান, এবং আমরা বলতে পারি এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর, রাইট? তুমি কিন্তু এখানে এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর লিখতে পারো না, এটা কিন্তু হবে না। কারণ আমরা একটু আগে যে সমান ভেক্টর পড়ে আসছি, সমান ভেক্টরের ক্ষেত্রে তুমি এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর লিখতে পারতা। কারণ ভেক্টর সমান হইতে গেলে ভেক্টরের মানও সমান হইতে হবে, ভেক্টরের দিকও সমান হইতে হবে। শুধু মান সমান বা শুধু দিক সমান এটা হইলে কিন্তু ভেক্টরগুলো সমান হবে না। তো দেখো এখানে আমাদের মান সমান, দিক বিপরীত, তাই হচ্ছে আমরা এ কে বি এর ইকুয়াল লিখতে পারবো না ডাইরেক্ট, আমাদের লিখতে হবে এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর। এই যে আমি লাইনগুলো পড়াই দিলাম, এই যে এইটা এগুলা কিন্তু এমসিকিউর লাইন, ঠিক আছে? তোমরা যদি খুব ভালো করে ক্লাসটা মনোযোগ দিয়ে একবার করতে পারো, আমি আশা করি তোমাদের এমসিকিউ অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের বিপরীত ভেক্টর সম্পর্কে আলোচনা শেষ। এইবার আমরা 3 নম্বরে শিখবো হচ্ছে শূন্য ভেক্টর। আমরা 3 নম্বরে শিখবো শূন্য ভেক্টর, যেটাকে ইংলিশে বলে হচ্ছে নাল ভেক্টর। সো এইটা একটু অনেকের সমস্যা হয় এটা করতে গেলে, সো এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব আমি। দেখো শূন্য ভেক্টর কাকে বলে? একদম বইয়ের ভাষায় হচ্ছে যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে, তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে শূন্য ভেক্টরের চিত্র কেমন হবে বলো তো? শূন্য ভেক্টরের যে প্রকাশ কিভাবে করবো, শূন্য ভেক্টরকে প্রকাশ করবো কিভাবে? মান শূন্য, মান শূন্য বলতে কোনো মান নাই। তো তুমি মান যদি না থাকে, তুমি কি আগের মতো কোনো একটা দাগ দিয়ে তাকে প্রকাশ করতে পারবা? অ্যান্সার হচ্ছে না, প্রকাশ করা যাবে না। কেন প্রকাশ করা যাবে না? কারণ এই দাগ তুমি যখন দিয়ে ফেলতেছো, তার মানে একটা দৈর্ঘ্য, একটা লেন্থ তার আছে, কিন্তু আমরা তো এখানে বলতেছি মান নাই। মান না থাকলে লেন্থ কেমনে আসবে বলো? তার মানে এখানে হচ্ছে আমাদের চিত্র আঁকা যাবে না। তাহলে কিভাবে প্রকাশ করতে হবে? সিম্পলি একটা বিন্দু, সিম্পলি একটা বিন্দু। এই বিন্দু দিয়ে হচ্ছে, আমি বিন্দুটাকে একটু বড় করে দেখাই, অনেকে হয়তো ক্যামেরায় নাও দেখতে পারো। এটা হচ্ছে শূন্য ভেক্টরের প্রকাশ। আচ্ছা, এখন কথা হচ্ছে শূন্য ভেক্টর আসলে কি কোনো একক, মানে একটা ভেক্টর কিনা? শূন্য ভেক্টরকে কোনো একটা ভেক্টর হইতে পারে যে একটা ভেক্টরের মান শূন্য? না, শূন্য ভেক্টর সব সময় দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি। লব্ধি মানে হচ্ছে রেজাল্টেন্ট বা হচ্ছে সমষ্টি বলতে পারি আমরা। তাহলে আমি আবারও কথাটা ক্লিয়ার করে রাখতেছি, শূন্য ভেক্টর কখনোই একটা, অনলি একটা ভেক্টরের মান কখনো শূন্য হইতে পারে না। শূন্য ভেক্টর হচ্ছে একাধিক ভেক্টরের লব্ধির সমষ্টি, তাই হচ্ছে শূন্য, এটাকে আমরা শূন্য ভেক্টর বলি। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। ধরো ধরো দড়ি টানাটানি খেলায় ধরো দুইজন মানুষ, একজন ধরো এদিকে হচ্ছে দড়ি টানতেছে, আরেকজন ধরো এইদিকে হচ্ছে দড়ি টানতেছে। মাঝখানে একটা রুমাল আছে, একদম ঠিক মাঝ পয়েন্টে রুমালটা আছে। এখন দুইজনের শক্তি সমান, ধরো এ টানতেছে এদিকে,
এই টানতেছে এদিকে, ধরো এই টানতেছে 5 নিউটন বলে, এও টানতেছে 5 নিউটন বলে। তাহলে আমাকে বলো, দুইজনে যদি সমান সমান বল দুই দিকে প্রয়োগ করে, তাহলে কি এই যে মাঝখানের যে রুমালটা, এটা কি তার জায়গা থেকে সরবে? সরবে না। তার মানে এখানে যে রেজাল্টেন্ট বা যোগফল, অর্থাৎ এই যে দুইটা ভেক্টর, এই 5 নিউটনটা বল একটা ভেক্টর রাশি আমরা জানি, এই 5 নিউটন আর এই 5 নিউটন এই কাজ করতেছে পূর্ব দিকে, এই কাজ করতেছে পশ্চিম দিকে। এই দুইটার যে সামেশন বা সমষ্টি বা লব্ধি, আমি যাই বলি না কেন, সেটা হবে কত? 0। সো এটাই হচ্ছে জিরো ভেক্টর, অর্থাৎ এখান থেকে আমরা যে ভেক্টরটা লব্ধিটা পাবো, রেজাল্টেন্টটা পাবো, সেইটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে শূন্য ভেক্টর কখনো একটা অনলি একটা ভেক্টরের মান কখনো শূন্য হতে পারে না। শূন্য ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের একটা সমষ্টি, লব্ধি, এটাকে আমরা শূন্য ভেক্টর বলি। আচ্ছা, সো এখন দেখো শূন্য ভেক্টরের কিভাবে পাওয়া যায়। অনেক সময় এই প্রশ্নটা আমাদের সৃজনশীলের 2 নম্বরে আসে, একটা অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হচ্ছে শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। ওকে, এখন শূন্য ভেক্টরের প্রকাশ তো আমরা শিখলাম, এটাকে ডট দ্বারা প্রকাশ করে, অনেক সময় কি করা হয় শূন্যের উপর ভেক্টর সাইন দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখো শূন্য ভেক্টরের মান তো শূন্য, তো এখন মান শূন্য চিত্রের সাহায্যে প্রকাশ করলে হচ্ছে এরকম। আর তুমি যদি হচ্ছে, এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে শূন্য ভেক্টরের চিত্র, আর এটা হচ্ছে লিখিত উপায়, লিখিত উপায় প্রকাশ বা লিখিত প্রকাশ। তুমি যখন হচ্ছে লিখে প্রকাশ করবা, তুমি সামনে আমরা অনেক দেখবো, যেমন দুইটা ভেক্টরের ক্রস গুণফল, ধরো দুইটা ভেক্টরের ক্রস গুণফল অনেক সময় শূন্য হয়, তখন কিন্তু শূন্য দিবা না সরাসরি, অবশ্যই শূন্যের উপর ভেক্টর সাইন আকারে দিবা। আচ্ছা, এগুলা পরে আলোচনা আসবে, সমস্যা নাই, এত প্যানিক করার কিছু নাই এখন যদি না বুঝো। এখন আমাদের এই অনুধাবনমূলক প্রশ্নে চলে আসি, শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায়। আচ্ছা, শূন্য ভেক্টর দুই ভাবে পাওয়া যায়। এক নম্বরে হচ্ছে দুটি সমান ভেক্টরকে, দুটি সমান ভেক্টরকে বিয়োগ করে। এই পয়েন্টসের আগে, এই পয়েন্টের ব্যাখ্যাটা আগে আমি ক্লিয়ার করি। দেখো আমরা জানি, আমি একটু আগে দেখে আসছি সমান ভেক্টরের বৈশিষ্ট্য। ধরো এ একটা ভেক্টর যেটা পূর্ব দিক কাজ করতেছে, আমি এটাকে ইস্ট লিখলাম, আর এটা হচ্ছে 5 মিটার এটার মান। বি একটা ভেক্টর, এটাও পূর্ব দিক কাজ করতেছে এবং এটার মান 5 মিটার। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর, কারণ দুইটা যেহেতু সমান ভেক্টর, তাহলে এ আর বি ভেক্টর সমান সমান। এখন আমি কি করব, এই দুইটা ভেক্টরকে বিয়োগ করে দিব, রাইট? দেখো আমরা এখন এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করব। এখন দেখো এ আর বি সমান সমান না, তাহলে আমি এ কে বি দ্বারা রিপ্লেস করতে পারি, মানে এ জায়গায় বি লিখতে পারি, তাহলে বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল কি হবে? শূন্য ভেক্টর। সো এই হচ্ছে একটা উপায় শূন্য ভেক্টর পাওয়ার, প্রথম উপায়। আচ্ছা, আমি এখানে মুছে দেই আমাদের দ্বিতীয় উপায়। 2 নম্বর উপায় হচ্ছে দুটি বিপরীত ভেক্টরকে যোগ করে, দুটি বিপরীত ভেক্টরকে যোগ করব। ওকে, তো আমরা এটার ব্যাখ্যাটা বুঝে আসি। আমরা একটু আগেই বিপরীত ভেক্টরের কথাবার্তা বলছি। আমরা ধরি নেই এ ভেক্টর, এটা পূর্ব দিক কাজ করতেছে এবং এর মান হচ্ছে 5 মিটার। বি ভেক্টর, এটা পশ্চিম দিক কাজ করতেছে এবং এর মানও 5 মিটার। তো আমরা কিন্তু একটু আগে দেখছি, তাহলে লেখা যায় কি এ ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর, কারণ একটা অপোজিট একটা অপোজিট, এই জন্য মাইনাস চিহ্নটা এখানে দেওয়া। মনে রাখবা একটা ভেক্টরকে যেদিকে সে ক্রিয়া করতেছে, তুমি যদি তাকে বিপরীত দিকে লিখতে চাও তখন তাকে মাইনাস আকারে, যেমন দেখো বি ভেক্টর কিন্তু এদিকে ক্রিয়া করতে পারতো, আমি ধরে নিলাম এই দিকটা হচ্ছে আমার প্লাস, তাহলে এই দিকটা কি হবে? মাইনাস। এই কারণে কিন্তু আমরা বি এর আগে মাইনাস চিহ্ন দিচ্ছি। তুমি কিন্তু চাইলে এ এর আগেও মাইনাস দিতে পারতা, এটা কিন্তু কোনো মানে স্বতঃসিদ্ধ নিয়ম না যে তোমার এ এর আগে প্লাস দিতে হবে, বি এর আগে মাইনাস দিতে হবে, অর্থাৎ এটাকেই পজিটিভ ধরা লাগবে, এটাকেই নেগেটিভ ধরা লাগবে, এরকম কিন্তু কোনো নিয়ম না। তুমি চাইলে এটাকে নেগেটিভ ধরতে পারো, মানে ওই দিকটাকে নেগেটিভ ধরতে পারো, সেক্ষেত্রে এ এর আগে মাইনাস বসবে। এই দিকটাকে পজিটিভ ধরতে পারো, তখন তোমার বি এর আগে প্লাস বসবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমরা কি বলছি, যেটা ভেক্টরকে যোগ করে দিব, তাহলে আমরা সিম্পলি লিখে ফেলি এ প্লাস বি। এখন এ এর জায়গায় কি বসেছি? মাইনাস বি, মানে এ আর মাইনাস বি সমান, এই ভেক্টর ইকুয়াল মাইনাস বি ভেক্টর, মান মান জাস্ট বসায় দিই।
এই ভেক্টরের জায়গায় মাইনাস বি বসালাম আর এখানে প্লাস বি, তাহলে ইকুয়াল কত 0 ভেক্টর। এই দুইটা ভাবে আমরা হচ্ছে তোমার শূন্য ভেক্টর পাইতে পারি। আর কিছু রুল, যেমন আরেকটা আছে, যেমন হচ্ছে তোমার দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরালে কাজ করে তখন তাদের ক্রস গুণফল শূন্য। আমি এটাও লিখে দিচ্ছি 3 নাম্বার। এটা অবশ্য তোমরা এখন হয়তো অনেকে বুঝবা না, তাও জাস্ট লিখে নাও। দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে কাজ করলে, সমান্তরালে কাজ করলে তাদের ক্রস বা ভেক্টর গুণফল, তাদের ক্রস বা ভেক্টর গুণফল শূন্য ভেক্টর হয়। অর্থাৎ ধরো এ আর বি দুটো ভেক্টর পরস্পর সমান্তরালে কাজ করতেছে, তাহলে এই দুটা ভেক্টরকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ভেক্টরের দুই ধরনের গুণ আছে। আমরা কিন্তু নরমাল বীজগাণিতিক গুণ না, কিন্তু এটা ভেক্টর গুণ। এটা কিন্তু তোমরা এই যে গুণ চিহ্ন ভেবে ভুল করো না, এটা কিন্তু ক্রস, এটাকে ভেক্টরে ক্রস বলা হয়। ঠিক আছে, দুই ধরনের, একটা হচ্ছে ভেক্টরের দুই ধরনের গুণ, একটা হচ্ছে ডট গুণ, একটা হচ্ছে ক্রস গুণ। ডট গুণের সময় এ আর বি এর মাঝখানে একটা ডট চিহ্ন দেওয়া হয়, আর ক্রস গুণনের সময় এ আর বি এর মাঝখানে একটা ক্রস চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, এগুলো যখন আমরা ভেক্টর গুণ একদম ডিটেলসে পড়বো তখন আলোচনাগুলো করব। সো এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল হবে 0 ভেক্টর। কখন? যখন তারা সমান্তরালে কাজ করবে। ঠিক আছে, কিভাবে শূন্য ভেক্টর হয় সেইটা আমরা ভেক্টর গুণন যখন দেখব তখন আসলে জানতে পারবো। ওকে, সো আমি আশা করি শূন্য ভেক্টর কেমনে পাওয়া যায় এই ব্যাপারটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তারপরেও যদি কারোর সমস্যা হয় সে জানাইতে পারো কমেন্টের মধ্যে, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন শূন্য ভেক্টর গেল, শূন্য ভেক্টরের পরে আমরা শিখব সমজাতীয় ভেক্টর। সমজাতীয় ভেক্টর, তাহলে সমজাতীয় ভেক্টর কাদেরকে বলবো? দুই বা ততোধিক ভেক্টর দুই বা ততোধিক ভেক্টর একই জাতীয় হলে, একই জাতীয় হলে তাদের দিয়ে দিলাম আর লিখলাম না, সমজাতীয় ভেক্টর বলে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই জাতীয় হয়, একই জাতীয় মানে কি? একই জাত মানে হচ্ছে ধরো আমরা মানুষ, তো তোমার মতো আরেকজন মানুষ, সে তোমার জাতের, কিন্তু তুমি কি তোমাকে বানরের সঙ্গে কম্পেয়ার করবা? তুমি কি তোমাকে বাঘের সঙ্গে কম্পেয়ার করবা? যদিও আমরা অনেক সময় উদাহরণ দেওয়ার জন্য বা উপমা ব্যবহার করার জন্য এগুলা বলি, কিন্তু আসলে অনেক আমরা মানুষ একটা জাতি, পশু পাখি আর একটা জাতি, এরকম করে অনেক অনেক পৃথিবীতে অনেক অনেক প্রাণী জাত আছে, তোমরা জানো। তো ব্যাপারটা এরকম, ভেক্টরের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। ধরো বেগ, একটা বস্তুর বেগ ধরো 5 মিটার/সেকেন্ড, আরেকটা বস্তুর বেগ ধরো 10 মিটার/সেকেন্ড, আরেকটা বস্তুর বেগ ধরো 15 মিটার/সেকেন্ড। এই সবগুলোই তো বেগ। তার মানে এই যে বেগ একটা এক জাতীয়, এই 5 মিটার, 7 মিটার, 15 মিটার, 10 মিটার, মিটার/সেকেন্ড তুমি যাই বলো না কেন, সবগুলা বেগ হচ্ছে এক জাতীয় ভেক্টর। আবার ধরো 5 নিউটন বল, 10 নিউটন বল, তারপর ধরো 15 নিউটন, 20 নিউটন বল, সবাই কি বল, তার মানে এরা সবাই একই জাতীয়। আবার ধরো হচ্ছে তোমার আমি যদি বলি তোমার স্মরণের এক্সাম্পল, ধরো 5 মিটার, 10 মিটার, 15 মিটার, 20 মিটার, সবাই কিন্তু স্মরণ, তার মানে এই সবগুলা কিন্তু একই জাতীয়। সো আমাদের আলটিমেটলি অনেক ধরনের অনেক জাতের ভেক্টর আছে। ঠিক আছে, একই জাতীয় হইতে হইলে অবশ্যই তাদের মানে তাদের ধর্ম সেম হওয়া লাগবে। মানে বেগের সাথে বেগের কম্পারিজন করতে হবে। বেগের সঙ্গে কিন্তু তুমি স্মরণ চিন্তা করতে পারো না, আবার বেগের সঙ্গে কিন্তু তুমি ত্বরণ চিন্তা করতে পারো না। ঠিক আছে, তো ব্যাপার করে এরকম আর কি। তো আমরা বলতে পারি যেমন অনেক জাতীয় ভেক্টর আছে, যেমন হচ্ছে বেগ ভেক্টর, তারপর ধরো আছে সরণ ভেক্টর, তারপর ধরো আছে বল ভেক্টর, এরকম অনেক অনেক ভেক্টর আছে। আচ্ছা, সমজাতীয় ভেক্টরের ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ার। 5 নাম্বার, 5 নাম্বারে আমরা শিখবো হচ্ছে স্বাধীন ভেক্টর। এখানে কিন্তু ভেক্টরের মেইন মেইন প্রকারভেদ গুলা ভাগা ভাগা যারা আছে তারা কিন্তু আসে নাই, মেইন মেইন গুলো আসে নাই এখন। আমরা হচ্ছে আপাতত একটু ছোটখাটো গুলোর মধ্যে আছে। স্বাধীন ভেক্টর এটাকে বলতেছে হচ্ছে ফ্রি ভেক্টরস। যে ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু, আদিবিন্দু আর এটার নামই হচ্ছে
পাদবিন্দু, আদি বিন্দু নির্দিষ্ট নয় তাকে স্বাধীন ভেক্টর বলে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, খেয়াল করো। আদি বিন্দু নির্দিষ্ট না মানে আদি বিন্দু কোনো স্পেসিফিক জায়গায় কাজ করবে না, ঠিক আছে? তুমি হচ্ছে একদম বলে দিবা না, বলতে পারবা না যে আদি বিন্দু এখানেই কাজ করতেছে। আমরা এতক্ষণ যে ভেক্টর গুলো আঁকছি বা দেখছি, আমরা কিন্তু সবার একটা নির্দিষ্ট আদি বিন্দু চিন্তা করে নিছি, এখান থেকেই ভেক্টরটাকে ড্র করছি। এখন কথা হচ্ছে এমন কিছু ভেক্টর আছে, এমন একটা ভেক্টর আছে যেটা আসলে আদি বিন্দু নির্দিষ্ট না। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল মনে রাখবা বেগ ভেক্টর। অনেক সময় এমসিকিউতে এইটা চলে আসে, বাট যদিও একটু আননোন তাও চলে আসে। দেখো বেগ ভেক্টর কেন আসলে স্বাধীন ভেক্টর? কারণ তুমি চিন্তা করো, তুমি যখন একটা বস্তুর বেগ বলো 5 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড, তোমার কিন্তু কোনো বিন্দুর কথা উল্লেখ করা লাগে না যে এই বিন্দুতে 5 মিটার/সেকেন্ড, এই বিন্দুতে 10 মিটার/সেকেন্ড, এটা কিন্তু বলা লাগে না, রাইট? কিন্তু তুমি যদি চিন্তা করো, তুমি যদি বল চিন্তা করো, বল ধরো বল কত, এখন দেখো বল প্রয়োগ তুমি অবশ্যই এটা বিন্দুতে করো, তুমি তখন বলবা এই বিন্দুতে হচ্ছে 10 নিউটন, এই বিন্দুতে ধরো 5 নিউটন, এরকম করে, রাইট? কিন্তু বেগ ভেক্টর আলোচনা করার সময়, বেগ আলোচনা করার সময় কিন্তু আমরা বলি না যে এই বিন্দুতে বেগ এত, ওই বিন্দুতে বেগ এত, ঠিক আছে? আমরা বলি যে একটা গাড়ির বেগ এত, শুরুতে এত ছিল, পরে এত হইছে। অর্থাৎ আমরা কিন্তু আদি বিন্দুগুলা নির্দিষ্ট করে দেই না, এই জন্য এটা একটা স্বাধীন ভেক্টর। ওকে, তো স্বাধীন ভেক্টর আমাদের বোঝা শেষ। এইবার আমরা পরবর্তী প্রকারভেদে যাব। 6 নম্বর প্রকারভেদ হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর বা ক্লোজড ভেক্টর বলা হয় এগুলাকে। ক্লোজড ভেক্টর কেন বুঝতে পারতেছো তোমরা আশা করি। স্বাধীন ভেক্টরের উল্টাটা, অর্থাৎ যে ভেক্টরের আদি বিন্দু নির্দিষ্ট তাকে স্বাধীন সীমাবদ্ধ ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর বলে যে ভেক্টরের আদি বিন্দু নির্দিষ্ট তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। একটু আগে আমরা এক্সাম্পল দিলাম, যেমন হচ্ছে বল। বল অবশ্যই আমরা কোন একটা বিন্দুতে প্রয়োগ করি, রাইট? আমরা কিন্তু র্যান্ডমলি বলি না যে 5 নিউটন বল প্রয়োগ হয়েছে। কোথায় প্রয়োগ হয়েছে এটা তোমাকে বলতে হবে, কোন বিন্দুতে প্রয়োগ তোমাকে এটা বলতে হবে। অর্থাৎ আদি বিন্দু নির্দিষ্ট, তুমি কোন জায়গা থেকে হচ্ছে বলটা প্রয়োগ করা শুরু করছো এটা তোমাকে অবশ্যই বলতে হবে। সো বল একটা কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর, মানে যে ভেক্টর গুলোর আদি বিন্দু ফিক্সড সেগুলোকে বলতেছে সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, এবার আমরা শিখবো 7 নাম্বার সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, কোপ্লেনার ভেক্টর বলা হয় এগুলোকে। দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করলে, একই সমতলে অবস্থান করলে তাদের সমতলীয় ভেক্টর বলা হয়। আচ্ছা, এখন সমতল সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার কিনা আমার জানা নাই, আমি একটু আমার মতো করে ক্লিয়ার করে দিই। সমতল নিয়ে অনেকের আবার অনেকে ঝামেলা পোহাইতে হয়। সমতল, ধরো আমি একটা তল আঁকলাম এখানে, এখন আমি একটা ভেক্টর এরকম দিলাম, ধরো এ ভেক্টর, আরেকটা ভেক্টর আঁকলাম ধরো বি ভেক্টর, আরেকটা আঁকলাম সি ভেক্টর, আরেকটা আঁকলাম ধরো ডি ভেক্টর। এই ভেক্টর গুলোর দিকে একটু তাকাও, এরা কিন্তু কেউই কারোর সাথে আমরা বলতে পারি না এরা কেউ কিন্তু সমান ভেক্টর না, বিপরীত ভেক্টরও না। অর্থাৎ সবার দিকটা হচ্ছে র্যান্ডম, সবার মানটাও র্যান্ডম, কিন্তু তারা একই তলে অবস্থান করতেছে। একই তলে অবস্থান করতেছে কেমনে বুঝলাম, কেমনে বুঝবো আসলে? তুমি যদি সমতল বুঝতে চাও তোমাকে দুইটা বিন্দু নিতে হবে, ওই তলের উপর তুমি দুইটা বিন্দু নাও, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এখানে নিতে পারো। সো তুমি যা দুইটা বিন্দুকে যুক্ত করে দিবা, ধরো এই বিন্দুকে যুক্ত করলাম, এই দুইটা বিন্দুকে যুক্ত করলাম, এই দুইটা বিন্দুকে যুক্ত করলাম, এই দুইটা বিন্দুকে যুক্ত করলাম। দেখো প্রত্যেকটা বিন্দুর যে যুক্ত যে দাগটা, যে রেখাটা আমরা পাইলাম, এই রেখাটা কিন্তু সরল রেখা পাইলাম। এই যে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। যদি সরল রেখা পাওয়া যায়, দুইটা বিন্দুকে যুক্ত করলে যদি একটা সরল রেখা পাওয়া যায়,
তার মানে তোমার বুঝতে হবে তুমি সমতলেই অবস্থান করতেছো, অর্থাৎ তুমি একই তলের উপর আছো। তো ব্যাপারগুলো এরকম, এখানে ভেক্টর গুলা র্যান্ডমলি বিভিন্ন দিকে ক্রিয়া করতেই পারে, নো প্রবলেম, কিন্তু তারা সবাই একটা নির্দিষ্ট তলের উপর আছে, সমান তলের উপর আছে, এই জন্য নামটা কি সমতলীয় ভেক্টর। আই হোপ ক্লিয়ার। সো আমরা পরের প্রকার ভেদে যাই। পরেরটা হচ্ছে সদৃশ ভেক্টর, 8 নম্বর। একটু ইম্পর্টেন্ট গুলো আসা শুরু করছে। সদৃশ ভেক্টর, এটাকে লাইক ভেক্টরসও বলা হয়। সদৃশ ভেক্টর কাজে, সদৃশ ভেক্টর হচ্ছে, আমি বৈশিষ্ট্য লিখে দিচ্ছি। এক, মান অসমান, দিক একই। মান অসমান এবং হচ্ছে দিক একই, এবং মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কারণ দিক একই হইলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, এটা তো আমরা সমান ভেক্টরেই শিখে আসছি, রাইট? তো এখন দেখো, এটা আমরা যদি চিত্র দেখাইতে চাই, এটা কেমন হবে চিত্রটা? ধরো এ একটা ভেক্টর যেটা পূর্ব দিক কাজ করতেছে, এর মান ধরো 5 মিটার। বি একটা ভেক্টর, এটাও পূর্ব দিক কাজ করতেছে, কিন্তু এর মান ধরো 1 মিটার। তাহলে আমরা এ আর বি কে বলতে পারবো সদৃশ ভেক্টর, অর্থাৎ তাদের মান কিন্তু সমান না। এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের যে মানগুলা কিন্তু সমান না, তারা কিন্তু একই দিকে কাজ করতেছে, এটাও পূর্ব দিকে আছে, এটাও পূর্ব দিকে আছে, তো এদেরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারি। আচ্ছা, এখন একটা প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, কোশ্চেন, এটা হচ্ছে সদৃশ ভেক্টরকে কিভাবে সমান ভেক্টরে রূপান্তর করা যায়? সমান ভেক্টরে রূপান্তর করা যায়। সো কেমনে এটা করা যায় বলবো তাহলে? সদৃশ ভেক্টরকে যদি আমরা সমান ভেক্টরে রূপান্তর করতে যাই, আমাদেরকে কি করা লাগবে? পার্থক্যটা কোথায় দেখে? সদৃশ আর সমানের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এই মানে। তার মানে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর দ্বয়ের বা ভেক্টর গুলোর, যতগুলো ভেক্টর থাকে, মান সমান করে। এক কথায় যদি বলি, এটা হচ্ছে অ্যান্সার। দিক তো আর সমান করার দরকার নাই, দিক তো আমাদের একই আছে, শুধু মানগুলা সমান করে ফেলবো, তাহলেই তারা সমান ভেক্টর হয়ে যাবে। এটা হচ্ছে সদৃশ ভেক্টর আর সমান ভেক্টরের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তো সদৃশ ভেক্টর সম্পর্কে আমাদের আইডিয়া আসলে আশা করি ক্লিয়ার হয়েছে। সদৃশ ভেক্টর গেল, এইবার হচ্ছে আমরা আলোচনা করব বিসদৃশ ভেক্টর। 9 নম্বর, বিসদৃশ ভেক্টর। এটা হচ্ছে আনলাইক ভেক্টর বলা হয়। আনলাইক বলে কিন্তু আসলে ইংলিশে শব্দটা প্রচলিত না, ডিসলাইক শব্দটা বেশি প্রচলিত। তবে ফেসবুকে আগে একটা সময় কিন্তু আনলাইক বাটন ছিল, ঠিক আছে, লাইক আনলাইক বাটন ছিল, এখন নাই, এখন উঠে দিছে, ইউটিউবে আছে এখনো। আচ্ছা, সো দেখো, বিসদৃশ ভেক্টর কাদেরকে বলবো? বৈশিষ্ট্যগুলো জাস্ট লিখে দিই। বিসদৃশ ভেক্টরের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মান অসমান। মান অসমান, দিক বিপরীত। মান অসমান থাকবে এবং হচ্ছে দিক বিপরীত থাকবে, তাহলে আমরা তাদেরকে বলতে পারবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। যেমন আমরা যদি চিত্রের সাহায্যে দেখি, এ ভেক্টর পূর্ব দিকে 5 মিটার, বি ভেক্টর পশ্চিম দিকে ধরো 2 মিটার, তাহলে এ আর বি হচ্ছে, এখানে আমরা বলতে পারি তাদেরকে বিসদৃশ ভেক্টর। এরা হচ্ছে কি ভেক্টর? বিসদৃশ ভেক্টর। ওকে, সো বিসদৃশ আর বিপরীত ভেক্টরের মধ্যে পার্থক্য কোথায়? শুধু মানে, তাই না? বিপরীত ভেক্টরের বৈশিষ্ট্য কি ছিল? মান সমান থাকবে, দিক বিপরীত থাকবে। এখানে কি মান অসমান, জাস্ট দিক তো ঠিকই আছে, বিপরীতই আছে। আচ্ছা, তো লাইক ভেক্টর আনলাইক ভেক্টর সম্পর্কে আশা করি আমরা জানতে পারলাম। এবার হচ্ছে আমরা নেক্সট
প্রকার ভেদে যাব 10 নম্বর। পরেরটা হচ্ছে বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর, এটা আরেকটা নাম হচ্ছে ব্যতিহার ভেক্টরও বলা হয়। ব্যতিহার ভেক্টর। ওকে, সো বিপ্রতীক ভেক্টর বা ব্যতিহার ভেক্টর আমরা কাদেরকে বলি? বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বর বৈশিষ্ট্য, মান বিপরীত। আমি এটাকে ইনভার্স লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিক একই, আর যদি দিক একই হয় আমরা জানি মধ্যবর্তী কোণ আমরা বলতে পারবো 0 ডিগ্রি। আচ্ছা, সো আমরা চিত্র দেখে ফেলি, চিত্র দেখলে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। আমি সবগুলো চিত্র একই রকম করে আঁকতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। আমি আবার আগের মতো ধরে নিয়েছি এই ভেক্টর পূর্ব দিকে, এবং মান হচ্ছে ধরো 5 মিটার। এখন বি ভেক্টর, এটাও পূর্ব দিকে, কিন্তু এর মান হবে 5 ইনভার্স 1 বা 1/5 মিটার। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এ ভেক্টরের মান কত 5, আর বি ভেক্টরের মান হচ্ছে 5 ইনভার্স 1 বাই 1/5। এই সেই ইনভার্সের কথা আমরা এখানে বলতেছি, যে তোমাদের এই দুইটা ভেক্টরের মান কেমন হবে, ইনভার্স হবে, মানে বিপরীত হবে। আর দিক এখানে কিন্তু বিপরীত বলতে তোমরা কিন্তু মাইনাস বুঝছো না, অর্থাৎ 5 আর -5 না, 5 আর 1/5 বা 5 ইনভার্স 1। আর দিক তো একই, দুইটাই পূর্ব দিক কাজ করতেছে, আর মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, এবং তারা একই দিকে কাজ করতেছে। ওকে, তো এটা গেল হচ্ছে বিপরীত ভেক্টর। দেন আমরা পরেরটায় আসি, 11 নম্বর। আমরা 11 নম্বরে আলোচনা করব হচ্ছে এখন একক ভেক্টর। ভেক্টরের প্রকারভেদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভেক্টর হচ্ছে এটা একক ভেক্টর, বা এটাকে ইউনিট ভেক্টর বলা হয়। একক ভেক্টর বা হচ্ছে ইউনিট ভেক্টর। তো কাকে বলবো? যে ভেক্টরের মান 1 একক, যে ভেক্টরের মান 1 একক, তাকে একক ভেক্টর বলে, একক ভেক্টর বলে। তাহলে এটাকে প্রকাশ করা হয় কেমনে? নরমালি একক ভেক্টরকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। কি লেটার? স্মল লেটার। এবং স্মল লেটারের উপর একটা ক্যাপ সাইন দেওয়া হয়, এটাকে ক্যাপ সাইন বলে, ক্যাপ বা টুপি, এ ক্যাপ এরকম করে পড়া হয়। সো এটা হচ্ছে একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে একক ভেক্টরের সাথে লিখে রাখা উচিত, সেটা হচ্ছে কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে, মান দ্বারা ভাগ করলে মূল ভেক্টরের দিকে, মূল ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে মূল ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ওকে, সো জিনিসটার একটু ব্যাখ্যা দরকার, রাইট? তো আমরা এখন ব্যাখ্যা দেখব। এটার সংজ্ঞা যতটা সহজ, এটা কিন্তু অনেক বেশি পেঁচানো। ওকে, তো আমরা এখন দেখবো এটা। আমরা এটা এক্সাম্পল দিয়ে বুঝি। আমরা ফার্স্টে এই কথাটা একটু প্রকাশ করে নেই। ধরো একটা ভেক্টর তোমার কাছে আছে, এটা হচ্ছে এ ভেক্টর। বলতেছে এ ভেক্টরকে তুমি যদি হচ্ছে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করো, তাহলে তুমি একটা একক ভেক্টর পাবা। আমি ধরে নিই একক ভেক্টরটার নাম হচ্ছে এ ক্যাপ, এবং এই একক ভেক্টরের দিক কোন দিকে হবে?
এই ভেক্টর যেদিকে কাজ করতেছে সেদিকে। ধরো এই ভেক্টর পূর্ব দিক কাজ করতেছে, তাহলে এটাও পূর্ব দিকেই কাজ করবে। এটা যদি পশ্চিমে কাজ করে, পশ্চিমেই কাজ করবে, অর্থাৎ এই একক ভেক্টরের দিক হবে মূল ভেক্টরের দিকে। আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে আসছে আমরা একটু দেখে নিই। এটা কিভাবে আসছে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এ একটা ভেক্টর, এটা পূর্ব দিক কাজ করতেছে এবং এটার মান হচ্ছে 5 মিটার। এটাকে আমি 5টা ভাগে ভাগ করব। 5টা ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ভাগের মান কত? 1 করে। এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে আলটিমেটলি আমি যদি প্রত্যেকটা ভাগকে একটা ভেক্টর চিন্তা করতে চাই, ধরে একটা ভেক্টর চিন্তা করলাম, তাহলে প্রত্যেকটা ভাগের মান যেহেতু 1, তাহলে কি এগুলোকে আমরা একক ভেক্টর বলতে পারবো। এই যে এইটুকু হচ্ছে একটা একক ভেক্টর, এইটুকু একটা একক ভেক্টর, এইটুকু একটা একক ভেক্টর। তো আমি বলতে পারি এ ক্যাপ, এ ক্যাপ, সবগুলাকে এ ক্যাপ দিতে পারবো। কয়টা এ ক্যাপ? 5টা এ ক্যাপ। 5টা এ ক্যাপের যোগফলই তো হচ্ছে এ ভেক্টরটা। তাহলে আমি বলতে পারি এ ভেক্টর সমান হচ্ছে 5 এ ক্যাপ। তাহলে এ ক্যাপ সমান কি হবে? এ ভেক্টর ডিভাইডেড বাই 5। আর 5 কিসের মান? এই ভেক্টরটার মান। তো ভেক্টরের মানকে আমরা কিভাবে প্রকাশ করি? ভেক্টরের পাশে মডুলাস সাইন দিয়ে। অর্থাৎ এখান থেকেই এই যে লাইনটা আসছে, এ ক্যাপ সমান হচ্ছে এই ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এই ভেক্টরের মান। আচ্ছা, আশা করি তোমাদেরকে এই জিনিসটা বুঝতে পারছি কেন আসলে এই লাইনটা আমরা লিখছি। এবং তোমরা খেয়াল করলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা একক ভেক্টর, এগুলার মান কিন্তু কোন দিকে? পূর্ব দিকে। প্রত্যেকটার মান পূর্ব দিকে, কারণ আমি যদি এগুলাকে পূর্ব দিকে না দিতাম, আমি কি যোগ করতে পারতাম? এখানে 5টা একক নিতে পারতাম? একটা যদি এক দিকে হইতো না, সবগুলাকে একই দিকে নিলেই তার মানে এই যুক্তিটা হচ্ছে এখানে মানে, আদারওয়াইজ কিন্তু এটা মানবে না। সো মনে রাখিও, এটা আমরা এরকম করে পাইতে পারি এখানে। ওকে, এই গেল হচ্ছে একক ভেক্টর। এখন হচ্ছে আমরা একক ভেক্টরে আর একটু ডিটেলস জিনিসপত্র শিখবো। একক ভেক্টরের মধ্যে একটা টপিক আলোচনা করা হয়, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এটা সম্পর্কে আমাদের আইডিয়া ভালো থাকা লাগবে। আমরা এখন শিখবো হচ্ছে আয়ত একক ভেক্টর। সম্ভবত এটা 12 নাম্বার, আমি যদি ভুল না করে থাকি। যদি ভুল হয় তোমরা হচ্ছে নাম্বারিংটা ঠিক করে নিও। এটার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। আচ্ছা, কাকে বলে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর কল্পনা করা হয়, তাদের আয়ত একক ভেক্টর বলে। আয়ত একক ভেক্টর লিখে নাও তোমরা। ওকে, সো দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর কল্পনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। চিত্রের সাহায্যে যদি আমরা বুঝতে চাই, আমরা জানি তিনটা অক্ষ চিন্তা করা যায়, এক্স, ওয়াই এবং হচ্ছে জেড। এটা হচ্ছে ধরো মূলবিন্দু। এখন এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর চিন্তা করা হয়। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে কে ক্যাপ। তো এই যে আই জে কে, আই জে কে, এই তিনটাকে বলতেছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। ওকে,
সো আই জে কে আমরা মনে রাখবো প্রত্যেকটার মান কত হবে, যেহেতু একক ভেক্টর তাই প্রত্যেকটার মান হবে 1 করে। আই জে কে সবগুলোর মান হচ্ছে 1 এবং এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে আই কাজ করে এক্স অক্ষ বরাবর, জে কাজ করে ওয়াই অক্ষ বরাবর এবং কে কাজ করে জেড অক্ষ বরাবর। ওকে, এখন আমরা এই জিনিসগুলো দিয়ে কয়েকটা জিনিস শিখব। আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব এই জিনিসটা দিয়ে। ধরো তোমাকে প্রথমে বলা হইলো এ ভেক্টর সমান 2i ক্যাপ, এটাকে বললো চিত্রে দেখাও। 2 নম্বরের প্রশ্ন হিসেবে এটা আসতে পারে, চিত্রে দেখাও। তাহলে তুমি কিভাবে দেখাবা? তুমি ফার্স্ট অফ অল একটা অক্ষ নিবা, দুটা অক্ষ নিবা এক্স ওয়াই। ওয়াই না নিলেও চলে, জাস্ট এক্স নিতে পারো, কোনো সমস্যা নাই। এক্স নিলাম, জাস্ট নিলাম মূল বিন্দু আঁকার জন্য। আচ্ছা, এখন তোমাকে বলতেছে হচ্ছে 2i ক্যাপ, রাইট? সো তুমি আই ক্যাপ মানে বুঝবা এক্স অক্ষ বরাবর, 2i ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর তোমাকে 2 ঘর যাইতে বলতেছে এবং 2i ক্যাপের আগে কিন্তু প্লাস চিহ্ন, তার মানে ধনাত্মক দিকে 2 ঘর যাইতে বলতেছে। সো 1 ঘর দিলাম, 2 ঘর দিলাম। এই যে এখানে যে ভেক্টরটা, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যে ভেক্টরটা, এটাই হচ্ছে আমাদের এই ভেক্টর 2i ক্যাপ। যদি আমাদেরকে -2i ক্যাপ বলতো তখন আমরা কিন্তু উল্টা দিকে আঁকতাম, অর্থাৎ এক্স অক্ষের নেগেটিভ দিকে আঁকতাম। কোশ্চেন নাম্বার 2, ধরো তোমাকে বললো এ ভেক্টর সমান 2i - 4j, এটাকে বললো চিত্রে দেখাও। সো তুমি তাহলে কিভাবে দেখাবা? আমাদের প্রথমে হচ্ছে দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে 2i, একটা হচ্ছে 4j। সো 2i এর আগে কি প্লাস চিহ্ন, i কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, আর j হচ্ছে কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। তাহলে আমরা x অক্ষের দিকে 2 ঘর যাব, এদিকে 1 ঘর, এদিকে 1 ঘর। ওকে, গেলাম। এখনো কিন্তু আমাদের মেইন ভেক্টরটা কমপ্লিট হয় নাই। তারপর হচ্ছে 4j এর আগে কিন্তু মাইনাস আছে। সো আলটিমেটলি আমরা যে মানে কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, কিন্তু মাইনাস আছে, তার মানে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ বরাবর, নিচের দিকে হবে। 4 ঘর যাব, 1 2 3 4, এখানে যাব। সো আলটিমেটলি আমরা গ্রাফে যেভাবে এক্স ওয়াই বিন্দুগুলো বসাইতাম একদম হুবহু সেম। তার মানে আমাদের আলটিমেটলি বিন্দুটা অবস্থান করতেছে এখানে, 2i - 4j এর মেইন পয়েন্টটা এখানে অবস্থান করতেছে। এবার মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর টেনে দিব, তাহলেই এখানে আমরা পেয়ে যাব এটা হচ্ছে আমাদের এই ভেক্টর, এই পুরাটা হচ্ছে এ ভেক্টর। আশা করি বুঝাতে পারছি। যদি এগুলা 2 নাম্বার প্রশ্নের জন্য আসে, এগুলোর জন্য কোনো গ্রাফ দিবে না, তুমি তোমার জাস্ট স্কেল দিয়ে হচ্ছে হাতের বা চোখের আন্দাজে হচ্ছে এরকম ঘরগুলো টেনে নিবা, টেনে হচ্ছে ভেক্টর গুলো এঁকে দিবা। আচ্ছা, এবার আসলে আমরা, ধরো তোমাকে এখন জিজ্ঞেস করলো কোশ্চেন নাম্বার 3 যে এ ভেক্টর সমান হচ্ছে এটাই মানে বলি, কোশ্চেন নাম্বার 2 এর কোশ্চেনটা আবার এখানে দিই যে 2i ক্যাপ - 4j ক্যাপ এর মান নির্ণয় করতে বলবো। এর মান নির্ণয় করো। তাহলে কিভাবে করে মান নির্ণয় করব? তোমরা আশা করি সবাই জানো মান কিভাবে নির্ণয় করতে হয়। মান এরকম করে বের করতে হয়, এ ভেক্টর মান ইকুয়াল হচ্ছে √ওভার দিয়ে i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার, তাহলে যা আসবে 4 প্লাস হচ্ছে 16, তার মানে √20। এখন এটা কিভাবে আসছে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এখানে। আচ্ছা, আমি এই চিত্রের মাধ্যমে দেখাই এখানে তোমাদেরকে, এখানে চিত্র না এঁকে, যেহেতু একই আমাদের কোশ্চেন। দেখো, আমার মেইনলি কার মান লাগবে? এর মানটা লাগবে, রাইট? এই ভেক্টরের মানটা লাগবে। এখন আমি কোন বরাবর গেছি দেখো, এই বরাবর গেলাম হচ্ছে 2 ঘর, এই বরাবর আসলাম হচ্ছে কয় ঘর? 4 ঘর। এখন দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা কিন্তু অতিভুজ, এটা ধরো ভূমি, এটা ধরো লম্ব। তাহলে আমরা কি পিথাগোরাসের সূত্র জানি না? √2² + 4²। এখানে অ্যাকচুয়ালি পিথাগোরাস মানছে।
ঠিক আছে, আর এটা তো শুধু 4 না, -4, এই কারণে মেইনলি -4 হোল স্কয়ার দেওয়া। সো পিথাগোরাসের সূত্র মেনেই কিন্তু আসলে এরকম করে মান বের করা হয়। যাই হোক, তোমাদের পরীক্ষার হলে তো আর আসলে এগুলা দেখানোর প্রয়োজন নাই, তোমরা মান বের করতে বললে সিম্পলি ওইরকম করে মান বের করে দিবা। আচ্ছা, সো এই হচ্ছে কোশ্চেন নাম্বার 3। তোমাকে ধরো বললো কোশ্চেন নাম্বার 4, ধরো এ ভেক্টর সমান বললো 2i মাইনাস 3j প্লাস 4k, আর বি ভেক্টর সমান বললো ধরো আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এখানে আচ্ছা এঁকে দেই 4i ক্যাপ প্লাস ধরো 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। তোমাকে ধরো বললো আমি এটার মধ্যে বিভিন্ন কোশ্চেন গুলা দেই, a প্লাস বি ভেক্টর ইকুয়াল কত, a ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল কত, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটার পুরোটার মান কত। দেন ধরো তোমাকে বললো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটার মান কত। 6 নাম্বার কোশ্চেন ধরো তোমাকে বললো, সেগুলোকে আমি রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করি, তাহলে এগুলোর সাথে আর মিলাবে না। এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা 5, আর 6 নাম্বার ধরো তোমাকে বললো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এটার মান কত। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন চলো সলভ করি। এই কোশ্চেনটা পারলে আশা করি একক ভেক্টর সংক্রান্ত যত ধরনের পরীক্ষায় আসবে তুমি পারবা। আচ্ছা 7 নাম্বার, আমি 7 নাম্বার কোশ্চেনটা এখানে লিখে দেই। ধরো তোমাকে জিজ্ঞেস করলো এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তারপরে ধরো 8 নম্বরে জিজ্ঞেস করলো এ বি বা এ ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কত কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই ভেক্টরটা তিনটা যে অক্ষ আছে এক্স ওয়াই জেড এদের সাথে কত কোণ উৎপন্ন করে। ওকে ডান। আমরা এই দুইটা কোশ্চেন হয়তো তোমরা এখন সলভ করাইলে বুঝবা না, তাও আমি সলভ করাই দিব। আবার আমরা পরে যখন পড়বো তখন আমরা এগুলো ডিটেইলসে পড়ে নিব। আচ্ছা প্রথম আমরা 1 নাম্বার কোশ্চেন সলভে আসি। 1 নম্বরে বলতেছে এ আর বি যোগ করো। সো আমরা সিম্পলি লিখবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর সমান হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k, বি ভেক্টর সমান হচ্ছে 4i প্লাস 2j মাইনাস k। মনে রাখবা এই যে একক ভেক্টর গুলা তুমি যখন যোগ করবা তখন হচ্ছে i এর সাথে i যোগ হবে, কে j এর সাথে j, k এর সাথে k। i এর সাথে কিন্তু কখনো j যোগ হয় না, আবার i এর সাথে কখনো কিন্তু k যোগ হয় না, j এর সাথে কখনো k যোগ হয় না। সমধর্মী গুলা যোগ করতে হবে। যেমন দেখো 2 আর 4, তার মানে এখানে হবে 6i, তারপর -3 প্লাস 2 তার মানে হচ্ছে মাইনাস j ক্যাপ, প্লাস 4k মাইনাস k তার মানে প্লাস 3k। 1 নম্বরে সলভ গেল। 1 নম্বরের সাথে যেহেতু 4 নাম্বার রিলেটেড, আমরা 4 নাম্বার সলভ করে ফেলি আগে। বলতেছে এটার মান বের করতে। সো আমরা সিম্পলি মান বের করব। মান কেমনে বের করতে আমরা অলরেডি শিখে আসছি, রুট ওভার দিয়ে সহগগুলোর স্কয়ার। প্রথমে i এর সহগ কত 6, তাহলে 6 স্কয়ার, পরে j এর সহগ হচ্ছে -1, সো -1 হোল স্কয়ার, k এর সহগ হচ্ছে তোমার 3, তাহলে 3 স্কয়ার, তাহলে 36 9 45 46। আচ্ছা এবার আমরা 2 নম্বরে সলভে আসি। 2 নম্বরে সলভ বলতেছে a ভেক্টর মাইনাস b ভেক্টর। ওকে, সো আমি এই লাইন থেকে জাস্ট মাইনাসটা করে দিচ্ছি, মানে i থেকে i মাইনাস হবে, j থেকে j, k থেকে k। তাহলে 2 থেকে 4i মাইনাস করলে -2i, -3j -2j মানে হবে -5j, 4k মাইনাস আর মাইনাস k মানে প্লাস হয়ে যাবে, তাহলে 5k। এটাই হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। 2 নম্বরের সাথে 5 নাম্বার রিলেটেড, তাহলে আমরা 5 নাম্বারটা সলভ করে ফেলি।
তার মান বের করতে হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমরা আগেই বলছি মান বের করার সময় কি করতে হবে, রুট ওভার দিয়ে সহগগুলোর স্কয়ার। অনেকেই যে ভুলটা তোমরা পরীক্ষায় করে থাকো সেটা হচ্ছে এই মাইনাস গুলাকে তোমরা মাঝখানে দিয়ে দাও না, মাইনাসটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে হয়ে বাইরে হোল স্কয়ার হবে। আবার অনেকে মাইনাস ছাড়াই করে দাও, মাইনাস ছাড়াও কিন্তু করা যাবে না, তোমার অ্যান্সার হয়তো সেম আসবে, কিন্তু টিচার যদি ভালো করে খেয়াল করে তোমার কিন্তু এখানে টিচার চাইলে পুরোটা কেটেও দিতে পারে, কারণ তুমি অঙ্কটা বুঝে করো নাই। ওকে, সো -2 হোল স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে আলটিমেটলি কত হবে 50, আর হচ্ছে এখানে 4 মানে √54 গেল। এটা 5 নম্বরের সলভ। এবার আমরা করব হচ্ছে b - a। 4 নম্বর, এটা হচ্ছে 3 নম্বরের, 3 নম্বর করব b - a। এখন দেখো b - a তুমি নরমালি করতে পারো, সরাসরি b ভেক্টর থেকে a ভেক্টর বাদ দিতে পারো, i থেকে i, j থেকে j থেকে। কিন্তু তোমার যদি তুমি যদি টেকনিক খাটাও, দেখো তুমি অলরেডি a - b জানো, a - b যা হবে b - তার উল্টা হবে। ঠিক আছে, তুমি একটু চেক করে নিতে পারো। যেমন আমরা যদি করি, ধরো b ভেক্টর থেকে a ভেক্টর বিয়োগ করি, তাহলে দেখো 4i থেকে 2i বিয়োগ করলে 2i, 2j থেকে -3j বিয়োগ করবা তাহলে হবে 5j, -k থেকে 4k বিয়োগ করবা মানে আসবে -5k। কিন্তু তুমি যদি চাইতা, তুমি যদি এই কাজটা করতা যে তুমি এটাকে, এই অ্যানসারটাকে a - b যেটা, এটাকে তুমি -1 দিয়ে গুণ করে দিতা, দেখো 2i + 5j - 5k আসছে আসছে। সো আলটিমেটলি a ভেক্টর মাইনাস b ভেক্টর আর b ভেক্টর মাইনাস a ভেক্টর একটা মাইনাস দিলেই যেটা সমান হয়ে যাবে। আচ্ছা, এখন 3 নাম্বার গেল। আমরা 3 নাম্বারের সাথে হচ্ছে 6 নাম্বার রিলেটেড, আমরা 6 নাম্বারটা করে ফেলি। 6 নাম্বার বলতেছে মান বের করতে, সিম্পলি আমরা সহগগুলোর স্কয়ার করব, 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার। তার মানে এখানে পাচ্ছি হচ্ছে কত বলো, 4 25 50 54 মানে √54। তার মানে আমরা বুঝতে পারলাম a ভেক্টর ইকুয়াল, সরি, a ভেক্টর মাইনাস b ভেক্টর ইকুয়াল b ভেক্টর মাইনাস a ভেক্টর কিন্তু বলা যাবে না। আমি একটু লিখে দিই এখানে, ধরো a ভেক্টর মাইনাস b ভেক্টর কিন্তু নট ইকুয়াল b ভেক্টর মাইনাস a ভেক্টর, কিন্তু মান কিন্তু সমান। a ভেক্টর মাইনাস b ভেক্টরের মান যা, b ভেক্টর মাইনাস a ভেক্টরের মান কিন্তু তাই। দেখো এই যে মান, এটা √54, এটা √54, কিন্তু a - b যা, b - a কি তা না। তাহলে এটা কিন্তু একটা এমসিকিউর কোশ্চেন। ধরো তোমাকে পরীক্ষায় a আর b দিয়ে দিল, দিয়ে তোমাকে এই অপশনগুলা কোশ্চেনে থাকতে পারে, এমসিকিউ অপশনে। সো আলটিমেটলি এটাই হচ্ছে, মনে রাখবা যে ভেক্টর সমান না হলে তাদের মান কিন্তু সমান। ওকে, আমরা এবার 7 নাম্বার কোশ্চেনে সলভে যাব। এগুলো মুছে দিচ্ছি আমি। 7 নাম্বার কোশ্চেন বলতেছে a এবং b এর মধ্যবর্তী কোণ কত, a এবং b এর মধ্যবর্তী কোণ কত। সো মধ্যবর্তী কোণ বের করার সময় আমি সব সময় মনে রাখবা, সব সময় ডট গুণন দিয়ে বের করতে হয়। যদি ডট গুণন তোমাদের এখন মনে না থাকে, প্যানিক করার কিছু নাই, আমি আবার পরে শিখিয়ে দিব একদম যখন ভেক্টর গুণন পড়াবো আমরা। সো ডট গুণনের যারা জানো তারা জেনে নাও, a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে সূত্র কি, ab cos থিটা। এই যে থিটার মানটা আমাদেরকে এখানে বের করতে বলতেছে, তাহলে cos থিটা সমান আসতেছে a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে ab। এখন a আর b কে ডট করবা, যারা জানো না তারা একটু জেনে নিতে পারো এখন কেমনে করে ডট গুণন করে। ডট গুণন খুবই সহজ একটা প্রসেস, শুধু সহগের সাথে সহগ গুণ, যার সহগের সাথে তার সহগ, মানে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ হবে। আই এর সাথে কিন্তু আবার যে গুণ করতে যাও না, ওটা শূন্য হয়ে যাবে গুণ করলে, কিছু করার নাই, গুণ করার দরকার নেই আসলে। আই এর সাথে আবার কেউ গুণ হবে না, শুধু আই এর সাথে আই গুণ করবা। তাহলে 4 × 2 মানে হচ্ছে 8, 2 × -3 মানে হচ্ছে -6, -1 × 4 মানে হচ্ছে -4। এ বি দিয়ে বুঝাইতেছে a এর মান ইন্টু b এর মান। a এর মান কত, a এর মান হচ্ছে √2² প্লাস -3 হোল স্কয়ার
প্লাস 4 স্কয়ার ইনটু বি এর মান কত 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -1 স্কয়ার। তুমি এখান থেকে যা পাবা অ্যানসারটা বের করবা, বের করে cos ইনভার্স 1 করে দিলেই তোমার থিটার মানটা চলে আসবে। এটাই হচ্ছে 7 নম্বরের কোশ্চেন। আচ্ছা 7 নম্বরের পরে আমরা হচ্ছে 8 নম্বরে চলে যাচ্ছি। এটা 7 নম্বর ছিল। ওকে 8 নম্বর কোশ্চেন হচ্ছে বলতেছে এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কত কোণ উৎপন্ন করে। এটাকে আমরা কোসাইন সূত্র দিয়ে বের করতে পারি, ঠিক আছে। এই ভেক্টরটা অক্ষত্রয়ের সাথে কত কোণ উৎপন্ন করে। তো একদম সহজেই যেভাবে অ্যানসার করা যায়, পরীক্ষায় তোমরা যেভাবে অ্যানসার করতে পারো আমি জাস্ট সেটা করে লিখে দিচ্ছি তোমাকে। আমরা ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা এক্স কোণ। এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করে। আমি ধরো এখানে cos থিটা এক্স লিখব। cos থিটা এক্স ইকুয়াল হচ্ছে, তোমরা যে কাজটা করবা জাস্ট এক্স অক্ষের সাথে, মানে কোন এক্স অক্ষ বরাবর কোন ভেক্টরটা কাজ করে, আই ভেক্টরটা। সো আই এর সহগটা নিবা 2, উপরে 2 লিখবা, নিচে √ওভার দিয়ে পুরো এই ভেক্টরের মানটা লিখে দিবা 2 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। দেন তোমরা cos ইনভার্স 1 করে থিটা এক্স এর একটা মান পেয়ে যাবে। এটা কিন্তু শর্টকাট না, এটা কিন্তু তোমরা সৃজনশীলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সৃজনশীলে যদি আসে সেম ভাবে অ্যানসার করতে পারো। জাস্ট লিখে নিবা যে ধরি এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা এক্স কোণ উৎপন্ন করে। যদি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে এটা বের করতে চাই, তাহলে কি করতে হবে, সিম্পল। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা, জে। জে এর সহগ কত, -3। তাহলে উপরে -3 রাখবো, নিচে হচ্ছে 2 স্কয়ার, মানে আগের মতোই পুরো মানটা বসায় দিব। এবারে যদি বলে জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে সিম্পলি জেড অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা, কে। কে এর সহগ কত, 4। তাহলে 4 ডিভাইডেড বাই হচ্ছে পুরো এই ভেক্টরের মান, যা আসবে থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড বের করে দিবা। এগুলাই হচ্ছে অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার।